মানুষ বিজেপির উপর খুশি না, মানুষ পরিবর্তন চায়। হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি মন্দির মসজিদের নামে রাজনীতি, ভারত পাকিস্তান বাংলাদেশের নামে রাজনীতি। নমস্কার, আপনারা দেখছেন ইউনিক ত্রিপুরা নিউজ। এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছেন 6 আগরতলা বিধানসভার বিধায়ক এবং কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন। তো প্রথমেই আপনাকে নমস্কার। নমস্কার আপনাকে, সকল দর্শক। আমরা দেখতে পারলাম যে গতকালকে আপনি ধর্মনগরে এসেছিলেন এবং বিভিন্ন রাস্তায় মহাসড়কে আপনি হেঁটেছেন, বিভিন্ন শ্রেণীর জনতার সাথে আপনি সাক্ষাৎ করেছেন। কি সাড়া পেলেন জনতার কাছ থেকে? মানুষের তো কিছু মুখ খুলে কিছু বলেন না, আতঙ্কের পরিবেশ তো আপনারা জানেন ধর্মনগরে বিরাজমান। তবে মানুষ বডি ল্যাঙ্গুয়েজ দেখে যতটুকু অনুমান করতে পেরেছি, আমার দীর্ঘদিনের ইলেকটোরাল রাজনীতির সাথে জড়িত হওয়ার প্রেক্ষিতে মানুষ বিজেপির উপর খুশি না, মানুষ পরিবর্তন চায়, কংগ্রেসের কথা শুনতে চায়। কারণ কংগ্রেস ওরা দল সকলকে নিয়ে চলতে পারে, সকল ধর্মের বর্ণের জাতপাতের ঊর্ধ্বে উঠে ওনারা কংগ্রেস পার্টির রাজনীতি করে। কংগ্রেস শান্তি চায়, কংগ্রেস উন্নতির একটা প্রতীক। তো স্বাভাবিকভাবেই মানুষ কংগ্রেসকেই চায়, এতটুকু অনুমান করে করতে পেরেছি। আচ্ছা, বিরোধীরা যারা আছে মানুষের কাছে গিয়ে একটি প্রচার করছে, সেই প্রচারটা হচ্ছে যে কংগ্রেস যদি জিতেই যায়, যদি এখানে বিধায়ক হয়ে যায়, কি উন্নয়ন করতে পারবে? আমরা পার্শ্ববর্তী যদি 57 যুবরাজনগর বিধানসভা দেখি, এখানে সিপিআইএম যিনি বিধায়ক আছেন শৈলেন্দ্র চন্দ্র নাথ, উনি কি করতে পারছেন? এই প্রশ্নটা কিন্তু ওরা প্রচার করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা তো গণতন্ত্র বিশ্বাস করে না বলে এই কথাগুলো বলবে। গণতন্ত্রে একটা শক্তিশালী একটা অপোজিশন পার্টি দরকার, যাতে করে এই যে অন্যায় বেবিচার অত্যাচার সারা দেশ জুড়ে হচ্ছে, এই যে মানুষের স্বার্থে যে আমরা বিধানসভার ভেতরে আমরা আওয়াজ তুলি, বিধানসভার বাইরে আমার দলের সাংগঠনিক প্রক্রিয়া আমরা করি, কাদের জন্য করি? মানুষের জন্যই তো করি। এই যে প্রাইভেট 4-4টে প্রাইভেট ইউনিভার্সিটির বিরুদ্ধে আমরা এত জোরে কথা বললাম, এত যুক্তি তর্ক দিয়ে কথা বল, মানুষের কাছে ভেন্টিলেট করলাম, তারপরে গায়ে জোরে সংখ্যাগরিষ্ঠ পাশ করেছে, ঠিক আছে। কিন্তু এগুলো ভবিষ্যতে মানুষকে খুব ঠকাবে। তো এই কথাগুলো বলার জন্য তো লোক চাই না, তো সব কিছুই তো মানে অন্যায়কে প্রতিষ্ঠিত করবে এরা। কাজে এদের চিন্তাভাবনা হচ্ছে বিরোধী শূন্য কংগ্রেস মুখ ভারত, বিরোধী শূন্য বিধানসভা। আর আমরা চাইছি বিধানসভাতে, যেহেতু এখানে আরও বিজেপি প্রতিনিধিরা রয়েছে, একটা ওয়াচ ডগ অফ দ্য সংবিধানের একটা ওয়াচ ডগ হিসাবে চয়ন ভট্টাচার্যকে যাতে পাঠান ওখানে। উন্নয়ন তো সরকার করবে, সরকার এদের রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, হাসপাতাল, সমস্ত কাজ সরকার করবে। প্রতিনিধি যদি কংগ্রেসের থাকে, অন্তত উনি ভেন্টিলেট করবে যে হ্যাঁ আমার এই কি বলে ধর্মনগর জেলা হাসপাতালে কুকুর তাড়াতে হয় রোগীদের, এখানে কুকুর বিড়ালের প্রবেশ অবাধ, এই জিনিসের শর্টেজ। শাসক দলে হলে যে প্রশ্নগুলো করবে না, কারণ দলে মানে এইগুলো বিধানসভা আলোচনা করে তাকে শাসাবে, তুই কেন আমাদের দুর্বলতার দিকগুলো তুলে ধরছিস বিধানসভায়, এটা অপোজিশন করবে। কাজে এখানে তো আরো বিধায়করা রয়েছে। কাজে চয়ন ভট্টাচার্য যদি যেতে, ও হবে এই জেলার ওয়াচডগ, একটা প্রহরীর ভূমিকা পালন করবে, যে অন্যায় ব্যভিচার অত্যাচারের বিরুদ্ধে এই কথাগুলো সঠিক জায়গায় তুলে ধরবে। তার জন্য চয়ন ভট্টাচার্যকে যেতে অত্যন্ত জরুরি। আচ্ছা, আমরা একটু চলে আসি আবার ধর্মনগরের উপনির্বাচনের দিকে। আমরা দেখেছি যে 2023 নির্বাচনে এখানে কংগ্রেস মনোনীত করেছিল চয়ন ভট্টাচার্যকে, যিনি 1098 ভোটে পরাজিত হয়েছিলেন। এইবার উনার যে প্রার্থী উনি পেলেন, এবং সিপিআইএমের যে অ্যালায়েন্সটা হলো না সিপিএমের সাথে আপনাদের জোটের, এবং সিপিএম যিনি মনোনীত হয়েছেন অমিতাভ দত্ত, উনি বলেছেন যে কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে, কংগ্রেস বিজেপিকে জিতানোর জন্য সহজ করে দিচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, সারা দেশব্যাপী লড়াইটা বিজেপির বিরুদ্ধে কারা লড়ছে? কংগ্রেস। কারণ বিজেপি একটা প্যান ইন্ডিয়া বেসড পার্টি, বিকল্প আরেকটা দল আছে যেটা প্যান ইন্ডিয়া বেসড পার্টি, সেটা জাতীয় কংগ্রেস।
এই যে আমরা বিজেপিকে পরাস্ত করতে চাই তার প্রমাণ তো গত আরো তিনটে উপনির্বাচন হয়ে গেছে, ধনপুর, বক্সনগর, রামনগর। 2023-এ সিপিএম ধনপুর এবং বক্সনগর প্রার্থী দিয়েছিল, তারা বাই ইলেকশন হয়েছে, প্রার্থী দিয়েছে, আমরা দেইনি। রামনগরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল, তারপরে সিপিএম ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে। আপনারা জানেন রামনগর বরাবরই কংগ্রেস জিতে আসছে, আমরা দিতে পারতাম, আমরা দিইনি, যেহেতু এরা দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে এখন ধর্মনগরে গত নির্বাচনে কংগ্রেস লড়াই করেছে, বিজেপিকে যদি পরাস্ত করতে সিপিএম ইচ্ছুক হতো তাহলে কেন এখানে প্রার্থী দিলেন? এখানে তো আমাদেরকে সুযোগ করে দেওয়া উচিত ছিল। আগাম প্রার্থী কোনো ডিসকাশন ছাড়া প্রার্থী ঘোষণা করে দেওয়াটা অর্থাৎ বিজেপিকে সুযোগ করে দেওয়া। মানে যদি আমরা জিতে যাই, তিনটে উপনির্বাচন সিপিএম জিততে পারলো না, এখন যদি কংগ্রেস জিতে যায় আগামী দিন তো ভারী মুশকিলে পড়বে সিপিএম। কাজে ভোটটা কেটে কংগ্রেস যেন যা জিতে সেটা সুনিশ্চিত করো। এটা তো বিজেপি এবং সিপিএম এর মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই তো প্রার্থী হয়েছে। এই নিয়ে মানুষকে তো বোকা বানাতে পারবে না, এটা জলের মতো পরিষ্কার। ঠিক আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক না, রেজাল্ট 5ই মে তো বোধহয় রেজাল্টের পরিষ্কার হয়ে যাবে, চৌঠামে পরিষ্কার হয়ে যাবে যে কি মানুষ, ধর্মনগরের মানুষ কি চেয়েছিল। আচ্ছা, এখানে যিনি বিজেপি মনোনীত প্রার্থী জোহর চক্রবর্তী, উনি বলেছেন যে কংগ্রেসের এই ধর্মনগরে জামানত বাজেয়াপ্ত হবে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ব্যাপারে উত্তর দেওয়াটা আমি প্রয়োজনীয়তা নেই, মানুষ নির্ণয় নেবে। উনি যে কথাটা বলছেন উনি অর্থের জোরে আর পেশের জোরে ভাব প্রকাশিত হয়েছে। আর আমরা যে কনফিডেন্ট আমরা জয়ী হব, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে। গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে, মানুষ সিদ্ধান্ত নেবে কি জামানত থাকবে না জিতবে না কি হবে না, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। তবে আমরা জয় সম্পর্কে আমরা প্রচন্ড আশাবাদী। আচ্ছা, যে আপনি এখন পর্যন্ত আগামীকালকে চলে যাবেন, আজকে পর্যন্ত প্রচার করবেন, রোড শো করেছেন বা বিভিন্ন জায়গার মধ্যে আপনি ভাষণ দিয়েছেন, এ ব্যাপারে কি করবেন? প্রচার করছি, আমাদের দলীয় চিন্তাধারাটা কি, এই উপনির্বাচন শুধু ধর্মনগরবাসীর জন্য তো নিশ্চয়ই ওনাদের প্রতিনিধি ওনারা চুজ করবেন, কিন্তু এর ইমপ্লিকেশন সারা ভারতবর্ষের জোরেও থাকবে। তো মানুষের কাছে বলছি যে দেশের যে অবস্থা, যে ন্যাশনাল ইস্যুগুলো আমরা তুলে ধরছি মানুষের সামনে। কাজে এই কারণে বেকারত্বর জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও ভাই, প্রতিবাদ করো। বিজেপির বন্ধুদেরও বলেছি যে আজকে এই দলটা অটল বিহারী বাজপেয়ী আর আদবানি সুষমা স্বরাজের দল নয়, এখন এটা চলে গেছে মোদী অমিত শাহের দল। সে আগে ভারতীয় জনতা পার্টির নেই। যদি এটাকে একটা ট্র্যাকে ফিরিয়ে আনতে চাও তাহলে বিজেপির থেকে তোমরা প্রতিবাদ করতে পারো, গোপন জায়গায় গিয়ে ভোট দিয়ে সংশোধন করো দলটাকে, যে দলটাকে তোমরা ভালোবাসো, দলটার পচন ধরেছে, এটাকে কমায় যেতে না চলে যায় আগামী দিনগুলোতে। কাজে এটার সংশোধনী দরকার আছে এবং বিজেপির কর্মী সমর্থকরাই এই সংশোধনী কাজটা করতে পারে। গোপন জায়গায় গিয়ে প্রার্থী বিজেপির এই সারা দেশের অপশাসনের বিরুদ্ধে তাদের রায় মতামতের মাধ্যমে এটাকে সংশোধন করতে পারে। আহ্বান থাকবে তাদের কাছে। বিজেপির শাসন ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন এই ত্রিপুরাতে? আমার থেকে তো আপনারা যারা ধর্মনগরে বসবাস করেন, গত 8 মাসে আপনারা যা দেখেছেন, আপনাদের অভিজ্ঞতা নিরিখে বিজেপির শাসন মানুষ আরো বেশি ভালো বলতে হবে আমার থেকে। তবে এটুকু জানি শুধু ধর্মনগরের মধ্যেই এটা সীমাবদ্ধ না, সারা রাজ্য জুড়েই একটা অরাজকতা, লুটেরাদের হাতে ক্ষমতা চলে গেছে। মানুষকে ভয়ভীতি দেখানো, নিজের আখের গোছানো, কীভাবে রাতারাতি বড় লোক হতে পারবে করাপশনের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, এটাই তো করে আসছে। এবং এটা শুধু ত্রিপুরা ধর্মনগরে না, সারা দেশ জুড়ে
বিফ ইন্ডাস্ট্রিজ থেকেও চাঁদা ইলেকশন কমিশনের কাছে যেটা আপনারা পেয়েছেন, তাদের নীতিটাই হচ্ছে চাঁদা দো ধান্দা লো, টাকা ছাড়া এরা কিছুই চেনে না। কাজেই মানুষ এগুলো সব উপলব্ধি করছে যে কি চলছে রাজ্যের মধ্যে। প্রশাসন সম্পূর্ণ কলাপস, গণতন্ত্র বলে কিছুই নেই, স্বাধীনভাবে কেউ মতামত প্রকাশ করতে পারবে। এবং আপনাদের চ্যানেলও বিভিন্ন ওয়েব পোর্টাল বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন পোস্ট আপনার রিপোর্টিং করে ব্লক করে দিচ্ছে। এই তো চলছে সারা দেশ জুড়ে। সত্য কথা কেউ বলতে সাহস পায় না, আর যারা সাহস করে দেখায় কিংবা খবরগুলো প্রচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নেওয়া হয়। শারীরিক লাঞ্ছনার ঘটনা প্রতিনিয়ত আপনারা ফেস করছেন, ব্লক করছেন। গণতন্ত্রই বিপন্ন এই দেশের মধ্যে। আপনার সাহস আছে এপস্টিন ফাইনালে কোনো একটা টকশো করতে পারবেন আপনারা? এই যে মোদি সাহেবের যে বায়োগ্রাফি লিখলেন, যে ভদ্রমহিলা যে উক্তি করলেন, মধু কিশোর, সে মতো মধু কিশোর নিয়ে আপনারা কোনো টকশো করতে পারবেন? কিংবা আরেক হিন্দুত্ববাদী নেতা, এই যে বয়স্ক লোকটা, রাজ্যসভার প্রাক্তন এমপি, উনি যে সমস্ত টুইটে বার্তা যে সুব্রমণিয়াম স্বামী, এ নিয়ে আপনারা একটা টকশো করতে পারবেন? না, করতে পারবেন। এই স্বাধীনতা যদি খর্ব হয়ে যায়, খবরের কাগজ কিংবা ইলেকট্রনিক্স চ্যানেল মানুষ সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে, এই স্বাধীনতা যদি আপনাদের খর্ব করে দেয়, তা আম জনসাধারণের কি থাকবে আর? তো একটা অরাজকতার পরিস্থিতি, পরিবেশ সারা দেশ জুড়েই, বিভাজনের রাজনীতি সারা দেশ জুড়েই। বিজেপি যারা করেন, দে আর নট আওয়ার এনিমিস, আমরা এদের শত্রু হিসেবে দেখি। রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে। সিপিএম যারা করেন তাদের কোনো দিন আমরা শত্রু হিসেবে দেখি। রাজনৈতিক ডিফারেন্স থাকবে, তাদের আইডিওলজি, পলিসি, কর্মপন্থা সমস্ত ডিফারেন্স থাকতে পারে, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই। চ্যালেঞ্জ ফ্যালেঞ্জের ব্যাপার না, আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো নিয়ে যাচ্ছি প্রচারের মাধ্যমে। মানুষ যদি গ্রহণ করে আমাদের ভোট দিয়ে যেতে হবে, মানুষ যদি গ্রহণ না করে নিশ্চিত আমাদের কোনো ত্রুটি ছিল আগামী দিন সেই ত্রুটিগুলো অ্যামেন্ড করে মানুষের কাছে আরো ভালোভাবে পৌঁছানোর চেষ্টা করব। আচ্ছা, আমাদের এই নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনি রাজ্যবাসীকে বা এই ধর্মনগরবাসীকে কি জানান দিতে চাইবেন? এটুকুই জানাবো, যাকে পছন্দ হয় আপনারা যাকে খুশি তাকে ভোট দিন। দয়া করে নিজের ভোট নিজের দিন, সকাল সকাল গিয়ে ভোট দিন। গণতন্ত্রকে শক্তিশালী করুন, প্রতিষ্ঠিত করুন। আপনার অধিকারকে অন্যরা যেন কেড়ে না নিতে পারে সেটা সুনিশ্চিত করুন। গণতন্ত্র যাতে দিনের শেষে যেই জিতুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে গণতন্ত্রের জন্য জয় হয় সেটা সুনিশ্চিত করুন। এটুকু আমার প্রার্থনা থাকবে, আবেদন থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম যিনি 6 আগরতলার বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন, আর উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রশ্নের সদুত্তর দিয়েছেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ইউনিক ত্রিপুরা।